ওই তো না 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 ধাক্কা দিতেছে কেন ভাইয়া? আমার হাতে কিছুই নাই। আসিফ ভাই এক্সকিউজ মি, আসিফ মাহমুদ ওটা না সন্ত্রাস ভাই, ও তো মববাজি মিয়া। আসিফ মাহমুদ কেডা? আসিফ মাহমুদের কাছে কি আছে? ম্যাগজিন AK-47 আছে, ওটা না সন্ত্রাস মিয়া, ওটা না সন্ত্রাস ভাই, ও তো মববাজি মিয়া, চাঁদাবাজ ভাই। আপনি কি, আপনার পরিচয় কি? আমি একজন যোদ্ধা, আমাদেরকে দিয়ে আছে কোটি টাকার গাড়ি। আসিফ মাহমুদ ফেঁসে যাচ্ছেন কি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? মাত্র এক সপ্তাহের ব্যবধানে এমন কি ঘটলো যে দেশ জুড়ে তাকে নিয়ে একেবারে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে? আবারও সেই 2024-এর ভয়াবহ বন্যায় ত্রাণের যে টাকা তোলা হয়েছিল, সেই ত্রাণের টাকার হিসাব চাওয়া হলো এবং এবার হিসাব চাওয়া হলো সেই সময়ে উপদেষ্টা হিসেবে যিনি ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা ছাড়ার পর থেকে একের পর এক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠে আসছে। অর্থ পাচার, মানি লন্ডারিং থেকে শুরু করে নানা ধরনের কেলেঙ্কারি, অপরাধ অপকর্মের সঙ্গে জড়িত থাকার ইতিমধ্যে প্রমাণ পাওয়া গেছে এবং দুদক কিন্তু কিছু উপদেষ্টার বিরুদ্ধে তদন্তেও নেমেছে। বিশেষ করে সব থেকে দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা যাকে বলা হয়ে থাকে, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সব থেকে দুর্নীতিবাজ মানুষ যাকে মনে করে, সেটি হচ্ছে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, দাবি করা হয়েছে, উঠে এসেছে এরকম সংবাদ যে 1000 কোটি টাকা দুর্নীতি করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিদেশে অর্থ পাচার করেছে। এছাড়াও ক্ষমতার অপব্যবহার করে নানা ধরনের কাজকর্ম করেছে সে, এরকম অভিযোগ কিন্তু বরাবরই রয়েছে তার বিরুদ্ধে। এমনকি ক্ষমতায় থাকাকালীন সময়েও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তার এই দুর্নীতি কর্মকাণ্ডের কারণে। কিন্তু এবারে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, যে কাণ্ডটা ঘটে গেল, কখনো এটি আশা করেনি হয়তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এরকম পরিস্থিতির সম্মুখীন সে হবে। এক সাহসী ভাই, এক সচেতন নাগরিক বলা যেতে পারে, সে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তার সামনে প্রশ্ন করে বসেছেন যে ভাইয়া, আপনাকে তো বন্যার্তদের ওই অনুদানের জন্য যে আমরা টাকা দিয়েছিলাম, সে টাকার হিসাবটা একটু দিয়ে যান, বা অনেক টাকা আমরা দিয়েছিলাম দেশের মানুষ আপনাদেরকে সরকার গঠনের পরপরই, সে টাকার হিসাবগুলো কে দেবে? এমনকি এনসিপির কাছে যে টাকাগুলো দেওয়া হয়েছে সেগুলোরও কোনো হিসাব পাওয়া যায়নি। এছাড়াও নানা দুর্নীতির অভিযোগ তুলে উত্তর চাই সেই ভাইটি, বলে জবাব দিতে হবে আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, জবাব দিতে না পেরে ঘটনাস্থল ত্যাগ করে সাথে সাথেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি ভিডিওটি, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন আপনারা। আমার হাতে কিছুই নাই। আমাদের যে বন্যার যে টাকাগুলো দেওয়া হয়েছিল, সেই টাকাগুলোর কি হিসেবে পাওয়া গেছে? ওনার কাছে তো ম্যাগজিনও পাওয়া গেছে, যে ম্যাগজিনটাও কি জিজ্ঞেস করতে দেন, আর বলতে দেন ওনার কাছে যে ম্যাগজিন ছিল, ম্যাগজিন আর অস্ত্রটাকে আসলে এটা তো আমি জিজ্ঞেস করতে পারি, তাই না? উনি তো ফান্ডের কথা বলছে, এখানে বন্যার টাকা তো ফান্ডে দেওয়া হয়েছিল, সে বন্যার টাকাগুলো কোথায়? আয়োজনটা উনি আসছেন এখানে, উনি তো পাওয়াই যায় না, উনাকে বলতে হবে না? না না, আমরা যোদ্ধা, আমাদের রাস্তার নাম ওয়েট ফেন্সি। জিজ্ঞেস করি
যেখানেই থাকেন, আপনি ধানমন্ডি থাকেন বা পুরান, এবং ঈদ যে আসলে একটা প্রাণবন্ত একটা জিনিস এবং ঈদকে উৎসব করার জন্য আসলে আমরা এটা করতে চাচ্ছি। এখানে বাচ্চাদের ক্রিজ জোনের কথা বলেছে, তারপরে আমাদের ঘুরি উৎসব আমরা একদম প্রায় হারিয়ে ফেলছি। এই হাসিব ভাই, ওই তো না না না, ধাক্কা দিতেছে কেন ভাই? আমি কাছে গেলাম না। আমার হাতে কিছুই নাই। আপনি টানতেছেন কেন? আসিফ ভাই যে কোটি টাকার গাড়িতে করে উনি কোথায় করে জিজ্ঞেস করতে পারবো না। তোর কেমনি জিজ্ঞাবো? আপনি তো সন্ত্রাসী করতেছেন। কেন আমার পকেটে? আপনি তো আসিফ মাহমুদের মতো মেশিন দিয়ে ঘুরি না। আসিফ মাহমুদ, আসিফ মাহমুদের কাছে কি আছে? ম্যাগজিনেকে ভোট দিতে হবে না, তো ওটা সন্ত্রাস মিয়া, ওটা সন্ত্রাস ভাই, ও তো মহব্বতী মিয়া, চাঁদাবাজ। আমি একটা যোদ্ধা, আমাদেরকে দিয়ে আছে কোটি টাকার গাড়ি। আসিফ মাহমুদ ভাই কথা বলতে চালাম, আমাকে মারতে ধরলো। এনসিপি রাজে চাঁদাবাজ, আবারও সেই 2024-এর ভয়াবহ বন্যায় ত্রাণের যে টাকা তোলা হয়েছিল সেই ত্রাণের টাকার হিসাব চাওয়া হলো, এবং এবার হিসাব চাওয়া হলো সেই সময়ে উপদেষ্টা হিসেবে যিনি ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার কাছে, এবং তাকে নিয়ে খুবই বাজে একটা সিচুয়েশন তৈরি হলো। এনসিপির সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে জুলাই যোদ্ধা দাবি করে একজন রীতিমতো হামলে পড়লেন, ত্রাণের টাকা মেরে খাওয়ার অভিযোগ করলেন, এবং সেই ঘটনা গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেল। এতদিনেও 2024-এর শেখ হাসিনা পতনের পরপরই যে ভয়াবহ বন্যা আমরা দেখেছি ফেনী অঞ্চলে, সেই বন্যায় কোটি কোটি টাকা ত্রাণের সাহায্যের জন্য জনগণ দিয়েছিল। টিএসসিতে ত্রাণের টাকা সংগ্রহের দ্বার মানে দোকান খোলা হয়েছিল, সেই দোকানে প্রচুর টাকা জমা পড়েছিল, কিন্তু সেই টাকা বন্যার্তদের দেয়া হয়নি। পরবর্তীতে নানাভাবে মানে এনসিপির নেতারা, তখন তো এনসিপি হয়নি, এনসিপির যারা এখন মুখ্য নেতা তারাই তো ওই কাজগুলো করেছেন, তারা বলেছেন যে এই টাকা নাকি তারা সরকারকে দিয়েছেন। তো আপনারা বন্যার জন্য টাকা তুললেন, ত্রাণ যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদেরকে ত্রাণ না দিয়ে সরকারকে জমা দিলেন, সরকার সেই টাকা কাজে লাগালো কি লাগালো না কোনো ধরনের কোনো হিসাব নেই, তাহলে ত্রাণের নামে সেই টাকাটা তুললেন কেন? ত্রাণের নামে ত্রাণ মানে ফেনী কিংবা ওই অঞ্চলের মানুষকে সহযোগিতা করার জন্যই তো মানুষ ছুটে গেছে। কেউ 50,000 1 লাখ টাকা আরও বেশি মানে দেদারসে দিয়েছে মানবিক কারণে, কিন্তু সেই টাকা আপনারা ক্ষতিগ্রস্তদের দেননি কিংবা দিতে পারেননি কিংবা দিতে চাননি। অনেকে অভিযোগ করেন সেই টাকা তছরুপাত করা হয়েছে, সেই টাকার সঠিক হিসাব দেওয়া হয়নি। যে কয়েকটি টাকার হিসাব দেওয়া হয়েছিল সেই মাত্র মানে এই 10-12 কোটি টাকা ওখানে উঠেছে, এটা কেউ বিশ্বাস করতে চায়নি। এরকম আলোচনা অভিযোগ অনেক দিন থেকেই ছিল। এবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে যে ঘটনা ঘটলো এনসিপির সংবাদ সম্মেলনে, সেটা এনসিপির জন্য, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জন্য কিংবা জুলাই যোদ্ধাদের জন্য একেবারে কি বলবো, জঘন্য রকমের অপমানজনক একটা ঘটনা। কি ঘটলো আজকে চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে, কেন এই ঘটনাটা ঘটলো, ত্রাণের টাকার আদৌ কোনো খবর আমরা জানি কিনা। দর্শক বলছিলাম ত্রাণের টাকা কোথায়, ত্রাণের টাকার হিসাব চায়, আমি জুলাই যোদ্ধা, এই দাবিতে একজন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে সংবাদ সম্মেলন, ঈদ উপলক্ষে বেচারি একটা সংবাদ সম্মেলন করছিলেন যে ঈদে তারা 3 দিনের একটা উৎসব করবে এনসিপি থেকে, সেই সংবাদ সম্মেলন একেবারে ম্যাসাকার হয়ে গেছে। যদিও বারবার জানতে চাইলেও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার কোনো উত্তর সেখানে দেননি। ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন। ইত্তেফাক বলছে বন্যার টাকার হিসাব চেয়ে হট্টগোল তোপের মুখে আসিফ মাহমুদ। প্রচণ্ড হট্টগোল হয়েছে এবং ইত্তেফাক সেই ঘটনার ভিডিও পর্যন্ত প্রচার করেছে, লাইভ প্রচার করেছে, পরবর্তীতে ভিডিও ভাইরাল হয়ে গেছে বিভিন্ন গণমাধ্যমের ভিডিও। সেখানে বলা হচ্ছে বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে বন্যার টাকার হিসাব চেয়েছেন এক ব্যক্তি, এ নিয়ে হট্টগোল বেঁধে যায়। বিকেলে এনসিপির পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের আয়োজন নিয়ে করা সংবাদ সম্মেলনকে ঘিরে এই ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বক্তব্য রাখেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায় সংবাদ সম্মেলন শেষ করে চলে যাচ্ছিলেন এনসিপি নেতা আসিফ মাহমুদ। এমন সময় সামনে থেকে এক ব্যক্তি আসিফ মাহমুদকে প্রশ্ন করতে শুরু করেন। তিনি বলেন, আপনাদের কাছে বন্যার যে টাকাগুলো দেয়া হয়েছিল সেই টাকাগুলোর কি হিসাব এখন পাওয়া যাবে? বন্যার টাকা তো ফান্ডে দেওয়া হয়েছিল, সেই টাকাগুলো কোথায়? ভিডিওতে এ নিয়ে আসিফ মাহমুদের কোনো জবাব পাওয়া যায়নি। এ সময় ঘটনাস্থলে ওই ব্যক্তিকে নিয়ে হট্টগোল শুরু হয়। সাংবাদিকরা তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে জুলাই যোদ্ধা দাবি করেন। হট্টগোলের মধ্যে প্রশ্নকারী আসিফ মাহমুদকে সন্ত্রাস ও মববাজ বলতে থাকেন।
সন্ত্রাসী মববাজ এটা বলতে থাকেন। এটা তার জন্য খুবই অপমানজনক। তিনি বলেন, বন্যার টাকা কোথায় গেছে সেটা কি আমি জানতে চাইতে পারি না? উনি কোটি টাকার গাড়িতে চড়েন, এই টাকা কই থেকে আসে? অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে কোটি টাকার গাড়িতে চড়েন, সেই টাকার উৎসটা কোথায়, কোথায় পেলেন সেই টাকা, সেই প্রশ্ন করেছেন তিনি। এ সময় ক্ষুব্ধ ব্যক্তি অভিযোগ করেন, জুলাই যোদ্ধাদের কোনো খোঁজ খবর নেননি আসিফ মাহমুদ। নানা ধরনের অভিযোগ করেন এবং চিল্লাপাল্লা হইচই, এবং সেই সময় আসিফ মাহমুদকে হতাশ হয়ে বসে থাকতে দেখা গেছে সেখানে। পরবর্তীতে সেই জায়গা তিনি ছেড়ে চলে যান। এই ব্যাপারে তিনি একটি শব্দও উচ্চারণ করেননি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ত্রাণের টাকা নিয়ে বারবার এত প্রশ্ন হচ্ছে, আমরা এর মাঝে দেখেছি যে এটা নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ, এটা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে গাড়ি থেকে নেমে খেপে যাচ্ছেন সার্জিস আলম, এবং তিনি বলছেন যে সরকারের কাছে যে খোঁজ করেন, আমরা সরকারের মন্ত্রণালয়ে দিয়ে দিয়েছি। তো সরকারের মন্ত্রণালয়ে দিয়ে দেওয়ার জন্য নিশ্চয়ই জনগণ আপনাদেরকে অভ্যুত্থানের নায়কদের কাছে এই টাকাগুলো জমা দেয়নি, তখন তারা দিয়েছিল ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষরা সত্যিকার অর্থেই সহযোগিতা পাবে। বিভিন্ন ব্যক্তি পর্যায় পর্যন্ত, বিভিন্ন জন, বিভিন্ন ইউটিউবার পর্যন্ত যারা লক্ষ লক্ষ টাকা ওখানে গিয়ে ব্যক্তি উদ্যোগে সংগ্রহ করে কোটি টাকা পর্যন্ত সংগ্রহ করে ডিস্ট্রিবিউট করেছে, সেই ক্ষেত্রে তারা যদি নাও পারত তাহলে সেই টাকাগুলো সেই অঞ্চলে কাজ করা আর্মির হাতে দিলে আর্মি সেই ডিস্ট্রিবিউশনটা করতে পারতো, কিন্তু সেগুলো কোনো কিছুই করা হয়নি। টাকাগুলো জমা রাখা হয়েছে, জমা রেখে খরচ করা হয়নি। পরবর্তীতে খরচ করার একটা মানে প্ল্যানিং ছিল, এরকমটা জানানো হয়েছে। পরবর্তীতে তারা জানিয়েছে এটা নাকি সরকারের মন্ত্রণালয়ে তারা দিয়েছে, কারণ সরকারের অনেক লোকবল আছে, সরকার এটা ডিস্ট্রিবিউট করতে পারবে ভালোভাবে। তাদের যেহেতু লোকবল নেই, সেই সময় তাদের কোনো সংগঠন ছিল না, এই কারণে তারা এই কাজটা করতে পারেনি। তো যাদের কোনো সংগঠনই নেই, জুলাই আন্দোলনের পর জুলাই যোদ্ধারা যদি বলে আমাদের কোনো সংগঠন ছিল না, সংগঠন থাকা লাগে না তো বন্যাতে সহযোগিতা করার জন্য? আপনাদের পক্ষে তো লাখ লাখ মানুষ ছিল সেই সময়, লাখ লাখ স্বেচ্ছাসেবী আপনি এমনিই পেতে পারতেন সেই সময়। আপনি ফেনী অঞ্চলে একটা হাঁক দিলে লাখ লাখ স্বেচ্ছাসেবী সারা দেশ থেকে চলে আসতো, কিন্তু সেই কাজটা করেননি কিংবা উদ্যোগটা নেননি। শুধুমাত্র মানুষ দুহাত উজাড় করে আপনাদেরকে টাকা দিয়ে গেছে, কিন্তু সেই টাকা আদতে কত টাকা জমা পড়লো পরবর্তীতে অবশ্য বলা হয়েছে যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে সার্ভে করিয়ে সেগুলোর হিসাব পাই টু পাই নাকি তারা বুঝিয়ে দিয়েছেন। এখন বাংলাদেশে সার্ভে যেভাবে হয়, মানে বেসরকারি প্রতিষ্ঠানগুলো সার্ভে করে কিভাবে, সার্ভে রিপোর্ট দেয় কিভাবে, এই ব্যাপারেও জনগণের বোধহয় যথেষ্ট মোক্ষম ধারণা রয়েছে, এবং ধারণা রয়েছে বলেই এত সন্দেহের তীর ছুটে যাচ্ছে বারবার আপনাদের দিকে। আমার মনে হয় যে এর সুরাহা হওয়ার আর কিছু নেই, কারণ বন্যার ত্রাণের টাকা ত্রাণের কাজে লাগেনি। এখন সরকারের কর্তব্য হবে, এর আগে প্রফেসর ইউনূস সরকার ছিল, যা দাবি করা হয়েছে সেগুলো নিয়ে তারা চুপচাপ থেকেছে। নতুন সরকারের কাজ হবে যেটা, সেটা হচ্ছে যে প্রকৃত অবস্থাটা জানিয়ে দেয়া, যে ওই সময় এই বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা সরকারের ফান্ডে টাকা দিয়েছিল কিনা, দিলে কত টাকা দিয়েছিল, এবং সেই টাকা সরকার কি করেছে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ জুলাইয়ের মুখ ছিলেন লাখো কোটি মানুষের প্রাণ পুরুষ উপদেষ্টা হবার আগ পর্যন্ত। যখন নেতৃত্ব দিচ্ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, যাদের নেতৃত্বে আমরা ফিরে পেয়েছি বাংলাদেশ, আমরা বাংলাদেশ পুনরুদ্ধার করতে পেরেছি শেখ হাসিনা গঙের কাছ থেকে, আওয়ামী বাকশালীদের কাছ থেকে, ভারতীয় আধিপত্যবাদীদের কাছ থেকে। তো সেই আসিফ মাহমুদ, যেমনটি বলছিলাম, ছিলেন লাখো কোটি মানুষের প্রাণ পুরুষ, কিন্তু উপদেষ্টা হওয়ার পর নানা কারণে হলেন আলোচিত, সমালোচিত, বিতর্কিত। তো সব দায়ভার এই জন্য তার না। কিছু কিছু বিষয়ে তিনি হয়েছিলেন ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস, পরিস্থিতির শিকার। আর কিছু কিছু বিষয়ে তার কিছু দায় ছিল, তার কিছু বক্তব্য, কিছু অতিকথন, এইসব দায়ী হয়েছে তাকে বিতর্কিত করবার পেছনে। এবং উঠেছে তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ, যদিও কিছুই প্রমাণ হয়নি, অভিযোগ উঠেছিল বিভিন্ন মহল থেকে। এমনকি বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত এক সমন্বয়ক তার বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ করেছিলেন এক সময়। তো আমি আমার এই নগণ্য ইউটিউব চ্যানেল থেকে আমি সেই বিষয়গুলোর তদন্ত দাবি করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। আমি একাধিক কন্টেন্ট করেছিলাম। আসিফ মাহমুদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগগুলোর তদন্ত দাবি করছিলাম, বিচার বিভাগীয় তদন্ত। তো সরকার সেটি শুরু করেনি, অথবা কোনো কারণে করতে পারেনি, কারণ অন্তর্বর্তীকালীন সরকার 18 মাস খুব সুখে ছিল না। আমরা জানি কোন পরিস্থিতির মধ্য দিয়ে সরকারকে ফাংশন করতে হয়েছে।
আসলে ফাংশন করতে দেওয়া হচ্ছিল না এই সরকারটিকে। তারা সামহাউ দে জাস্ট ম্যানেজ টু ফাংশন, অনেক ঝামেলা স্ট্রাগল করে ফাংশন করেছে কোনোভাবে। তো তাই তারা হয়তো সেটি অপ্রয়োজনীয় কাজ মনে করেছে বা অতিরিক্ত যা তাদের শিডিউলে কুড়াইনি, অ্যালাউ করেনি, তাই তদন্ত হয়নি। তো যাই হোক, তো আমি যেটি বলছিলাম, আমার কন্টেন্ট থেকে আমি তদন্তের দাবি করেছিলাম। আমি কখনো বলিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো সব সত্যি এবং তিনি দুর্নীতি করেছেন, কখনই আমি এই কথা বলিনি। বলবার কোনো সুযোগ নেই, কারণ কারো বিরুদ্ধে যে কোনো বিষয়ে একটা অভিযোগ উঠতেই পারে, আর অভিযোগ কিন্তু অভিযোগই। যতক্ষণ পর্যন্ত এটি প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত সেটি অভিযোগ। তো তাই দাবি করেছিলাম, কিন্তু বলিনি তিনি অভিযুক্ত। বাট অনেককেই দেখলাম সমসাময়িক কন্টেন্ট ক্রিয়েটার, তাকে অনেক আগে থেকে ভিলেন বানাবার একটা অপচেষ্টা বিভিন্ন মহল থেকে করা হয়েছে। নাম ধরে বলতে পারি এখনই, যাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ এরকম কন্টেন্ট ক্রিয়েটার্স, তাদের মধ্যে কেউ কেউ আবার নিজেদের সাংবাদিক বলে দাবি করেন। তো আমি আর তাদের নাম এখন নিব না, অতীতে অনেক কন্টেন্টে অনেকবার নিয়েছি, আমি সিক অ্যান্ড টায়ার্ড, আমি আর তাদের নাম নিতে চাই না আজকে। তো তারা কারা আপনারা জানেন। তারা শুধু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া না, অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটি উপদেষ্টার দোষ খুঁজবার চেষ্টা করেছেন সবসময়, এবং সর্বোপরি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিমেইন করবার চেষ্টা করেছেন সারাক্ষণ, আর প্রতিনিয়ত অন্তর্বর্তীকালীন সরকারকে ডিস্টেবিলাইজ করবার চেষ্টা করেছেন একটি মহল। সো তারা সেই পরিচিত মুখ, একই একটি নেক্সাস, কতিপয় লোক, এবং তাদের মধ্যে কেউ কেউ সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন, কেউ কেউ এখন ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটার, কারণ এখানে লাভ বেশি, এরকম নানা রকম বিষয় আছে। তো যাই হোক, তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন করবেন এরকম একটি কথা আমরা শুনছিলাম, পরে আবার তিনি নির্বাচন করেননি। তিনি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মহাসচিব বা চেয়ারম্যান বা প্রধান কর্মকর্তা ছিলেন, সেটি আমরা জানি। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হঠাৎ করে আবার আলোচনায় কেন, সেটি ঘটেছিল সোমবার 2রা মার্চ। হঠাৎ করে আমরা জানতে পারলাম বিকেলবেলা, গণমাধ্যম এবং সমাজ মাধ্যমে উঠে আসলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU, যেটি বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত একটি সংস্থা, কাজ করে ফাইন্যান্সিয়াল সাসপিশিয়াস ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন নিয়ে, সন্দেহজনক আর্থিক লেনদেন, মানি লন্ডারিং এবং আদার ফাইন্যান্সিয়াল ক্রাইমস, এটি হলো তাদের কর্মপরিধি। এই সংস্থাটি এইসব বিষয় নিয়ে কাজ করে। তো হঠাৎ করে BFIU থেকে একটি তলব কাদের দেওয়া হলো, 56 তফসিলি ব্যাংকে এবং অন্যান্য নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানকে, 56 তফসিলি ব্যাংকে একসঙ্গে দেওয়া হয়েছে তলব, এবং অন্যান্য নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে, এবং সেই প্রতিষ্ঠানগুলোকে বলা হয় 3 কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অ্যাকাউন্টসের সব তথ্য নথিভুক্ত করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে পাঠাতে হবে, নির্দেশ আকারে জানানো হয় 3 কর্মদিবসের মধ্যে। সো তখন কিন্তু সারা দেশের মানুষ নড়ে চড়ে বসলেন, অনেকেই। কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 86,000 গ্রামে পৌঁছে গিয়েছে, একটি হাউস হোল্ড নেই আসলে। তার নাম সুলতান না, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আক্তার হুসাইন, তাসনিম জারা, এদেরকে সারা বাংলাদেশের মানুষ চেনে, হাউস হোল্ড নেই বাংলাদেশে। তো সারা বাংলাদেশের মানুষ নড়ে চড়ে বসলেন যে হঠাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আবার আলোচনা, এবং তার বিরুদ্ধে তদন্ত। BFIUর 3 কার্য দিবসের মধ্যে তার সমস্ত ব্যাংক স্টেটমেন্ট পাঠাতে হবে। কি ব্যাপার, কি হয়েছে, নড়ে চড়ে বসলো সবাই। আমি নিজেও কিছুটা অপ্রস্তুত হলাম, যেটা কেমন কথা, কি হলো হঠাৎ করে। কিছু অভিযোগ আগে ছিল জানতাম, এবং সরকার সেটি চলে গিয়েছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকার নেই, আর নির্বাচন হয়ে গিয়েছে, নতুন সরকার এসেছে, হঠাৎ করে কি হলো এরকম। তো পরে যা জানা গেল ভেতরের কথা, সম্প্রতি একটি ইউটিউব চ্যানেল থেকে তার বিষয়ে একটি ভিডিও কন্টেন্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দাবি করা হয়েছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া $10 বিলিয়ন দুর্নীতি করেছেন 16 মাসে। 16 মাস তিনি দায়িত্বে ছিলেন উপদেষ্টা হিসেবে, $10 বিলিয়ন দুর্নীতি করেছেন। তো খুব সম্ভবত বাংলাদেশ নিউজ 24, এরকম সেই নামটি সেই চ্যানেলের, বাংলাদেশ নিউজ 24। তো সেই চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়েছে। সো সেখানে বলা হয়েছে $1 বিলিয়ন বা 1000 কোটি টাকা তিনি দুর্নীতি করেছেন। তো $1 বিলিয়ন আবার কনভার্ট করে দেখিয়েছেন সেই কন্টেন্ট ক্রিয়েটার 1000 কোটি টাকা, যেটি ভয়ঙ্কর একটি তথ্য। তো তার সম্ভবত ফরেন কারেন্সি সম্পর্কে কোনো ধারণা নেই, সবার সব বিষয়ে হয়তো ধারণা থাকে না, তারও নেই, তার হিসেবে ওইরকমই দাঁড়িয়েছে। তো এই যখন অবস্থা, তখন ফ্যাক্ট চেকার্সরা, বাংলাদেশের ফ্যাক্ট চেকিং নামে কতগুলো সংস্থা আছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা সেটি বেশি দেখেছি। কারণ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেবার পর থেকে এই সরকারের বিরুদ্ধে আজব আজব গুজব ছড়িয়ে পড়েছে, আর সেই গুজবগুলো তৈরি হতো নানা রকম গুজব ফ্যাক্টরিতে, রুমার ফ্যাক্টরি আছে কতগুলো দেশে এবং বিদেশে মানে ইন্ডিয়াতে। তো সেগুলোকে কাউন্টার দেবার জন্যে বেশ কিছু সংস্থা স্বপ্রণোদিত হয়ে মাঝে মধ্যে আমরা দেখতাম ফ্যাক্ট ফাইন্ডিং করছেন, ফ্যাক্ট চেক করছেন, সত্য মিথ্যা নিরূপণ করছেন সেই সংস্থার কর্ণধাররা। চমৎকার একটি সার্ভিস তারা দিয়েছেন। এর মধ্যে আছে ডিসমিস ল্যাব, এর মধ্যে আছে রুমার স্ক্যানার, এরকম অনেকগুলো সংস্থা আছে। তো এর মধ্যে
দ্য ডিসেন্ট একটি আছে, দ্য ডিসেন্টের সম্পাদক এবং ফ্যাক্ট চেকার কদরউদ্দিন শিশির, এটি পরিচিত নাম, গত 18 মাসে অনেকবার তার নাম আমরা জেনেছি। তো তিনি এই কন্টেন্টটি তার চোখে পড়েছে, তিনি ফ্যাক্ট চেক করেছেন। তো ফ্যাক্ট চেক করে তিনি এই কন্টেন্ট ক্রিয়েটারকে তুলোধুনো করেছেন। তিনি বলেছেন যে এইটি হলো বংসুন্দরী সাংবাদিক হেডিকতা। সাংবাদিকতাকে তিনি মজা করে বলেছেন বংসুন্দরী সাংবাদিক হেডিকতা। হ্যাঁ, খুবই ক্রিয়েটিভ একটি টার্ম তিনি তৈরি করেছেন। তো তিনি বলেছেন যে গাণিতিক অসঙ্গতি, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটারের গাণিতিক জ্ঞান নেই, অঙ্কে খুবই কাঁচা তিনি। তো তিনি $10 বিলিয়ন কনভার্সনে তিনি পেয়েছেন 1000 কোটি টাকা, যেখানে কিনা $1 বিলিয়ন হয় 12,000 কোটি টাকা, আর 10 বিলিয়নে হবে 1,20,000 কোটি টাকা, বিশাল অঙ্কের টাকা সেটি। তো তার কাছে 1000 কোটি টাকা মনে হয়েছে 10 বিলিয়নের কনভার্ট করে। তো তিনি খুবই একচোট নিয়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটারকে। আর জুলকারনাইন সায়ের আল জাজিরার সঙ্গে যুক্ত, সাংবাদিকতা করেন, জুলকারনাইন সায়েরও তাকে এক হাত নিয়েছেন। তো তিনি সায়ের বলবার চেষ্টা করেছেন যে বাংলাদেশের মতো একটি দেশে 16 মাসে $10 বিলিয়ন দুর্নীতি করে কামানো এটি অসম্ভব নয়, শুধু এটি একটি বেসম্ভব আইডিয়া। মজা করে বলেছেন, চমৎকার একটি শব্দ প্রয়োগ করেছেন, বেসম্ভব। আচ্ছা, তিনি এও বলেছেন যে 16 মাসে এই পরিমাণ টাকা কামাতে হলে 10 বিলিয়ন, প্রতি মাসে তাকে $625 মিলিয়ন কামাতে হতো, যেটি সম্ভব না কোনোভাবেই। তো তার মানে এটি একটি গুজব। তো তারা কনক্লুশনে এসেছেন, উপসংহারে, যে ভিউ পাবার জন্যে। ফেসে যাচ্ছেন কি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? মাত্র এক সপ্তাহের ব্যবধানে এমন কি ঘটলো যে দেশ জুড়ে তাকে নিয়ে একেবারে আলোচনা ঝড় বয়ে যাচ্ছে? একদিকে ব্যাংক হিসাব তলব করছে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, অন্যদিকে হঠাৎ করেই জাদুর মতো ফাঁস হয়ে যাচ্ছে তার পুরনো সব গোপন SMS। দেশি বিদেশি গণমাধ্যমে ঘুরপাক খাচ্ছে বিটকয়েন আর হাজার হাজার কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর সব খবর। আসিফের দাবি ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচন করবেন বলেই একটি নির্দিষ্ট পক্ষ তাকে ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু আসল প্রশ্ন হলো, ফাঁসাচ্ছেটাকে? আসিফের বিরুদ্ধে যারা অভিযোগ তুলছেন তারা তো সবাই আসিফেরই নিজের লোক বা একসময়ের কাছের মানুষ। তাহলে কি অন্য কোনো শক্তিশালী পক্ষ আড়াল থেকে কলকাঠি নাড়ছে, নাকি লেনদেনের ভাগাভাগি নিয়ে বনিবনা না হওয়ায় ঘরের ভেতরেই চলছে মারাত্মক অন্তর্ঘাত? চলুন এই ধোঁয়াশাপূর্ণ পুরো ঘটনার একটু গভীরে যাওয়া যাক এবং মেলানোর চেষ্টা করি এই রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণ। মাত্র 2 সপ্তাহ আগে দেশে সরকার গঠন করেছে বিএনপি। নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। দায়িত্ব নিয়েই তিনি জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যার ঘটনাগুলো তদন্ত করতে গ্রিন সিগন্যাল দিয়েছেন। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে নতুন করে তদন্ত হবে। আর এই ঘোষণার ঠিক পরপরই সন্দেহভাজন অনেকের ফোন কল এবং SMS লিস্ট আবার নতুন করে চেক করা শুরু হয়। খেয়াল করার মতো বিষয় হলো, ঠিক এই সময়েই আসিফ মাহমুদের ব্যক্তিগত ফোনের SMS লিস্ট ফাঁস হয়ে গেল। ফাঁস করলেন কে? বিএনপি পন্থী সাংবাদিক হিসেবে পরিচিত নাজমুস সাকিব। এখন আপনাদের মনে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, পুলিশের তরফ থেকেই কি কেউ এই কল লিস্ট বা SMS লিস্ট সাকিবের হাতে তুলে দিয়েছে? তদন্তের ঘোষণার সাথে সাথেই কেন আসিফের ব্যক্তিগত তথ্য এভাবে বাইরে চলে এলো? পুলিশ কেন আসিফ মাহমুদের কল লিস্ট বা SMS লিস্ট ঘাঁটাঘাঁটি করছে? রাজনীতিতে টাইমিং কখনো কাকতালীয় হয় না, এর পেছনে নিশ্চয়ই বড় কোনো হিসাব নিকাশ লুকিয়ে আছে। দ্বিতীয় ঘটনাটি আরো বেশি ইঙ্গিতপূর্ণ। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করল বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIU। আসিফ মাহমুদও অবশ্য দেরি করেননি। তলবের পরপরই রীতিমতো সংবাদ সম্মেলন করে নিজের বাবা মায়ের এবং স্ত্রীর মোট 9টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সবার সামনে প্রকাশ করেছেন। কিন্তু এখানেই হয়তো তিনি বড় ধরনের একটি ফাঁদে পা দিয়েছেন, অথবা BFIU এর আসল চালটা ধরতে পারেননি। ব্যাংক লেনদেনের বাইরে আসিফ মাহমুদ বা তার পরিবারের এমন কোনো সম্পদ কি আছে যা এই 9টি হিসাবের বাইরে? বেনামে বা ভুয়া অ্যাকাউন্টে কোনো লেনদেন হয়নি তো? আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি এস আলম গ্রুপ বেনামে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে অ্যাকাউন্ট খুলে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আসিফ মাহমুদও এমন কিছু করেছেন কিনা সেটাই এখন খতিয়ে দেখবে দুদক এবং ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এর আগে অনেক দাপুটে রাজনৈতিক নেতা এই আয় বহির্ভূত সম্পদ বা বেনামি লেনদেনের প্যাঁচেই পড়েছিলেন। অনেকের ক্যারিয়ার শেষ হয়ে গেছে, কাউকে কাউকে জেলও খাটতে হয়েছে। আসিফকে যদি কেউ ফাঁসাতে চায় তবে তারা এখন এই 9টি অ্যাকাউন্টের বাইরের সম্পদগুলোই খুঁজবে। এসব জটিল প্রশ্নের উত্তর আর পর্দার পেছনে রাজনীতি নিয়ে আরো কথা বলবো, তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। রাজনীতির এমন সব জটিল সমীকরণের সহজ ও সত্য বিশ্লেষণ নিয়মিত পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসুন টাকার অঙ্কে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়েছে 4টি দেশে আসিফ মাহমুদ 11,000 কোটি টাকা পাচার করেছেন।
নতুন ধারা বাংলাদেশ নামের একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান মোমিন মেহেদী তো রীতিমতো বোমা ফাটিয়েছেন। তার দাবি, আসিফ মাহমুদের পিএস মাহফুজ 450 কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন। এর মধ্যে আবার পিএস মাহফুজের বেশ কয়েকটি অডিও কলও ফাঁস হয়েছে, যদিও এসব নিয়ে এখন কোনো আনুষ্ঠানিক তদন্ত হয়নি। একই সাথে আসিফের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং বিটকয়েনের মাধ্যমে বেআইনি লেনদেনের মতো অত্যন্ত গুরুতর অভিযোগও তোলা হয়েছে। আপনাদের হয়তো মনে আছে, গত বছর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে কয়েক যুবক ধরা পড়েছিল। গ্রেফতার হওয়ার আগে জানে আলম অপু নামের এক যুবক একটি ভিডিও অনলাইনে ছাড়ে। সেখানে সে দাবি করেছিল ওই চাঁদাবাজির ঘটনার পেছনে সরাসরি আসিফ মাহমুদের হাত ছিল। যদিও সে সময় অপু গ্রেফতার হওয়ার পর এই তদন্ত খুব একটা এগোয়নি, কিন্তু এখন মনে হচ্ছে সেই পুরনো কাসুন দিয়েও আবার নতুন করে ঘাঁটা হচ্ছে। তবে সাধারণ মানুষের সবচেয়ে বেশি নজর কেড়েছে নারী কেলেঙ্কারির বিষয়টি। সাংবাদিক নাজমুস সাকিব যে SMS লিস্ট ফাঁস করেছেন, সেখানে দেখা যাচ্ছে আসিফ মাহমুদের সাবেক এক বান্ধবীর অ্যাকাউন্টে মাত্র 2 দিনের ব্যবধানে 50,000 করে মোট 1 লাখ টাকা পাঠানো হয়েছে। 4 আগস্ট 2025-এ ঢোকানো হয় 50,000 টাকা, ঠিক এর পরের দিন আবার ঢোকানো হয় 50,000 টাকা। একজন বেকার কলেজ পড়ুয়া ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে 2 লাখ টাকার ব্যালেন্স থাকাটা কি খুব স্বাভাবিক ঘটনা? শুধু তাই নয়, মোবাইল নম্বরের ওই SMS ডেটাতে আসিফ মাহমুদের ব্যক্তিগত নম্বর থেকে পাঠানো বিরহ বেদনার টেক্সটও দেখা গেছে। এই প্রশ্নগুলো এখনো সামনে আসছে যে কলেজ পড়ুয়া ওই মেয়েটি ছাড়া আসিফ মাহমুদের অন্য কোনো বান্ধবী ছিল কিনা, বা অন্য কারো অ্যাকাউন্টের মাধ্যমে তিনি কোনো লেনদেন করেছেন কিনা। কারণ আর্থিক গোয়েন্দা বিভাগকে আসিফ শুধু বাবা মা আর স্ত্রীর হিসাব দিয়েছেন, কোনো বান্ধবী বা পিএস এর অ্যাকাউন্টের হিসাব দেননি। ওইসব অ্যাকাউন্টে যদি অবৈধ লেনদেন হয়ে থাকে, তবে এর দায় কি আসিফ এড়াতে পারবেন? পুরো ঘটনাগুলো যদি আমরা একসাথে মেলাই, তাহলে একটা পরিষ্কার প্যাটার্ন দেখতে পাবো। বাংলাদেশের রাজনীতিতে এমন ঘটনা প্রবাহ নতুন কিছু নয়। 1. জুলাই আন্দোলনে পুলিশ হত্যা তদন্ত শুরু। 2. পুলিশ সূত্রের সন্দেহভাজনদের কল লিস্ট যাচাই। 3. ঠিক ওই সময়ে আসিফ মাহমুদের পুরনো SMS ফাঁস। এবং 4. তার পিএস এবং অনুসারীদের কল রেকর্ড ও ভিডিও বার্তা প্রকাশ। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সাধারণত কোনো রাজনৈতিক বিবৃতি দেয় না, তারা শুধু কাগজ দেখে, টাকার গতিপথ দেখে। যখনই বড় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে মামলা সাজানো দরকার হয়, তার ঠিক আগে এভাবেই তথ্য জোগাড় করা হয়। আসিফ মাহমুদের বিরুদ্ধে কি এখনই কোনো বড় মামলা হতে যাচ্ছে? আমরা নিশ্চিত নয়, তবে মামলা যদি নাও হয়, এই ধারাবাহিক তদন্তগুলো যে তার উপর এক ধরনের মারাত্মক রাজনৈতিক চাপ তৈরি করছে তা দিনের আলোর মতো স্পষ্ট। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে সেটি তদন্ত হতে হবে এবং সত্যতা পাওয়া গেলে অবশ্যই আইনি ব্যবস্থা নিতে হবে। কিন্তু এই সত্য এখনই বেরিয়ে আসবে কিনা তা আমরা জানি না। আমরা শুধু এটুকুই বলতে পারি, আসিফ মাহমুদ যদি সত্যি ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি, চাঁদাবাজি বা অর্থ পাচার করে থাকেন, তবে তার সঠিক বিচার হওয়াটাই দেশবাসীর কাম্য। কিন্তু এই পুরো প্রক্রিয়াটি যেন তাকে রাজনৈতিক দাওয়ার গুঁটি বানিয়ে ফাঁসানোর জন্য না হয়, সেটাও নিশ্চিত করতে হবে। রাজনীতির বোর্ডে কাউকে গুঁটি বানানো হলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় দেশের সাধারণ মানুষই। পুরো এই রাজনৈতিক নাটক এবং আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে আপনার কি মতামত? তিনি কি সত্যি দুর্নীতিবাজ নাকি কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্ট করবেন, আপনারা জানাবেন আপনারা কি বলবেন, আপনাদের কি মনে হয়। আসলে আপনারা কি মনে করেন যে সত্যিকার অর্থে জনগণের অর্থ লোপাট করেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় ছিল? আপনারা কি মনে করেন সত্যিকার অর্থে সে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করেছে? প্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন, কি মনে করছেন সেটি অবশ্যই জানাবেন। এবং যে ভাইটি প্রশ্ন করেছে এবং জবাব চেয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছ থেকে, সেই ভাইকে নিয়ে আপনারা কি বলবেন সেটিও কমেন্ট করে উল্লেখ করবেন আপনারা আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তি, অভিপ্রায়। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, একটা কথাই শুধু বলতে চাই যে এরকম সকলের প্রতিবাদ করা উচিত। মুখোমুখি দাঁড়িয়ে সকলের এরকম প্রশ্ন করতে হবে, জবাব চাইতে হবে, তাহলে দুর্নীতি করার স্পর্ধা কিংবা সাহস কারোর হবে না। আমি ব্যক্তিগতভাবে সেটাই মনে করি। যদি এই ভাইটির মতো সকলেই সাহস করত, সকলে যদি দুর্নীতিবাজদের বিরুদ্ধে এভাবে আওয়াজ ওঠাতো, তাহলে এক নিমিষেই দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ তৈরি হতো। ভালো থাকবেন আপনারা, আপনাদের মতামত, অপিনিয়নটা কমেন্ট করবেন। আজকের মতো এ পর্যন্তই, বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।